নমস্কার সবাইকে। বাঙালি কারখানার এক নতুন এপিসোডেতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডটা কিন্তু একটু স্পেশাল। আজকেই আমরা 1000 সাবস্ক্রাইবার মাইলস্টোনটাকে রিচ করলাম। আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মাইলস্টোনটি অ্যাচিভ করাতে সাহায্য করার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই করে নেবেন। শুরু করা যাক তাহলে আজকের মেন টপিকটার উপরেতে। আমরা গত এপিসোডেতে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে নতুন ড্রাইভাররা কি কি ভুল করে থাকে, সাধারণত কোনগুলোকে অ্যাভয়েড করলে আমরা একটা ভালো ড্রাইভার হতে পারবো। আজকের টপিকটা সেটারই একটা কন্টিনিউয়েশন বলতে পারেন, পরবর্তী পর্ব। ভালো ড্রাইভার থেকে আরো ভালো ড্রাইভার কি করে হওয়া যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেশ কিছু পয়েন্টস আছে, ভালো করে দেখবেন শেষ অবধি সবকটা পয়েন্টস জানার জন্য। আজকে দেবরাজদা নেই, দেবরাজদার শরীরটা ঠিক খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই কারণেতেই আজকে আড্ডা মারছি আমি আর দেবপমদা। তো দেবপমদা, শুরু করা যাক এক এক করে। এটা আমি অনেক কিছু বলতে পারি, কারণ আমি এখন এই জার্নিটার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। খুব ভালো ড্রাইভার থেকে অসাধারণ ড্রাইভার। খুব খুব হাম্বল হওয়ার চেষ্টা করছে, বাট যাই হোক। হ্যাঁ, কি কি পয়েন্টার্স এর উপরেতে লোকজন একটু মনোযোগ দিলে ওই ভালো থেকে খুব ভালো ওই জাম্পটা করতে পারে। আমি ইয়ার্কি মেরে একটা কথা খুব বলি, নর্মালি লোকে খুব হাসে, কিন্তু আমি খুব সিরিয়াসলি বলি, গাড়ি গিয়ারে চলে না, গাড়ি জিগারে চলে। আমার যা যা পয়েন্ট, তার ম্যাক্সিমাম পয়েন্টগুলো হচ্ছে নন টেকনিক্যাল। ইট ইজ নট অ্যাবাউট ক্লাচ মারা বা ব্রেক মারা বা গিয়ার দেয়া। ইট ইজ মাচ মোর, এই উত্তরণটার জন্য না, মাচ মোর ইট ইজ অ্যাবাউট দ্য সোল। এইটা হচ্ছে, মনে আছে আমরা ম্যানুয়াল ভার্সেস অটোমেটিকের কথাটা বলছিলাম, তো তখন ম্যানুয়াল গাড়ি যারা হচ্ছে গাড়ি নিয়ে বাঁচে, গাড়ি এনজয় করে, এইসব বলছিলাম। এটা হচ্ছে ওই, এটা অনেকটাই মনস্তাত্ত্বিক, অনেকটাই আত্মিক ব্যাপার। কিন্তু তো এর মধ্যে বিশেষ কিছু, শুরুতেই ওয়ার্নিং, বিশেষ কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার নেই। বেসিক্যালি তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে এই ভালো থেকে খুব ভালো স্টেপটা কিন্তু স্কিলের থেকে বেশি মেন্টালিটি এবং সাইকি এবং সাইকোলজির উপরে বোধহয় বেশি এটা এটা খুব মনোযোগ দিতে হবে। তুমি একটা স্পোর্টসম্যান, তুমি একটা ন্যাশনাল স্পোর্টসম্যান থেকে ইন্টারন্যাশনাল স্পোর্টসম্যান, সে কি নতুন কিছু শেখে? শেখে না। সে যেটা শেখে সেটা হচ্ছে, যেটা চেঞ্জ করে সেটা হচ্ছে টেম্পারামেন্ট। ফলে যেহেতু এটা টেম্পারামেন্টের ব্যাপার, দ্যাট ইজ বিটুইন দি ইয়ার্স, এই 6 ইঞ্চি 8 ইঞ্চিতেই থাকে এবং অনেকটাই এখানে থাকে। তার ব্রেন হার্টকে ট্রেন করা, এবং তার সঙ্গে অবশ্যই তোমার এক্সাম্পলটাই যদি বলি তাহলে ওই কনস্ট্যান্ট অধ্যাবসায়টাও প্রয়োজন। হ্যাঁ, অ্যালং উইথ এই কন্ডিশনিং ব্রেনের এবং হার্টের কন্ডিশনিং এর সঙ্গে। একদম। ওকে। আর তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটা বোঝা যে আমার গাড়িতে, আমি তো হঠাৎ করে গাড়ির ইঞ্জিন বাড়িয়ে, ইঞ্জিন বাড়িয়ে বা ক্যাপাবিলিটি বাড়িয়ে বা 4টে ভালো শক অ্যাবজর্বার লাগিয়ে এরকম করে কিন্তু ড্রাইভিংকে অসাধারণ করে দিতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে কিছু কিছু ছোট্ট ছোট্ট মডিফিকেশান, সামান্য মডিফিকেশান, কিন্তু এটা বোঝা যে আমার কোনটা লাগবে। আমার মোবাইল হোল্ডারটা একটু উপরের থেকে একটু নিচে, হয়তো একটু ভিশন ব্লক করছিল, যে ভিশনটা খুলে গেলে আমার পক্ষে অনেক সুবিধা হবে। এই ছোট্ট ছোট্ট সাটল চেঞ্জ। কিন্তু পয়েন্টসগুলোই আসি, আসবো, এগুলো সব আসবো। কিন্তু প্রথম জিনিস হচ্ছে, আমি বলি দূরদর্শিতা, মজা করে বলি, কিন্তু আগের বার যেটা বলছিলাম যে আমাদের অন্তত 3-4 সেকেন্ডের একটা, আগামী রাস্তাটায় 3-4 সেকেন্ডে আমার আশেপাশে কি ঘটতে পারে সেইটার একটা আন্দাজ থাকা। সেই আন্দাজটা করতে করতে উইথ এক্সপিরিয়েন্স ওটাকে একটুখানি এক্সটেন্ড করে, যদি কেউ মোটামুটি নেক্সট 10-15 সেকেন্ড প্রেডিক্ট করতে পারে, তাহলে বা নেক্সট 10-15 সেকেন্ড অ্যান্টিসিপেট করতে পারে, দিস ইজ মোর লাইক আ গোলকিপার অর আ উইকেট কিপার। তো কি কি ঘটবে এটা যদি অ্যান্টিসিপেট করতে পারে, তাহলে কিন্তু ড্রাইভিংটা অনেক বেশি সহজ হয়ে যায়। যেহেতু ড্রাইভিংটা অনেক বেশি সহজ হয়ে যায়, বা গোটা জিনিসটাকে ম্যানেজ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়, তো সেই কারণে ইউ লুক গুড অ্যাট দ্য ক্যাপ্টেন সিট।
আসলে তুমি কিছু বেটার করছো না, কিন্তু তুমি যেহেতু বুঝতে পারছো এবং সেই অনুযায়ী আগে থেকে রিয়াক্ট করছো, তাই তোমায় দেখতে ভালো লাগছে। অবভিয়াসলি। তো এইটা গেল একটা জিনিস। তো এর মধ্যে কি আছে, এর মধ্যে যেটা হচ্ছে আগের বারও বলেছিলাম, নিজে চমকে যাওয়ার বা সারপ্রাইজ হওয়ার, দ্য অ্যাক্ট অফ বিং সারপ্রাইজ, আমি চমকে যাচ্ছি, এই জিনিসটাকে সামহাও কমাতে হবে। রাদার আমি হয়তো বলবো ভালো ড্রাইভার হওয়ার সময় কমাতে হবে, এটা তো বন্ধ ভালো করতে হবে। ড্রাইভার হতে গেলে বন্ধ করতে ওই হবে। তোমার কথা অনুযায়ী এক্সপ্রেশনলেস হয়ে যেতে হবে, নাথিং শুড এফেক্ট মি। তুমি যেটা আমায় দেখে এটা নিয়ে বলো। মাঝে মাঝে আমি ইয়ার্কি মারি, যখন তুমি গাড়ি চালাচ্ছ মুখটা দেখে মনে হচ্ছে এই স্টোন ম্যানের মতো, কোনো এক্সপ্রেশনই নেই। বাট যাই হোক, মানে ওটা হচ্ছে, এটা হচ্ছে নিজের মাইন্ডকে অনেক বেশি কাম করে ফেলতে হবে। তাতে কি হবে, তোমার যদি সামনে গাড়ি থেমে যাচ্ছে তুমি ব্রেক তাড়াতাড়ি করতে পারো, বা ধরো রাস্তা থেকে কোথাও একটা গরু নেমে যাচ্ছে, তুমি দূর থেকে দেখছো একটা গরু ওখানে চড়ছে, তুমি অ্যান্টিসিপেট করবে যে ও আগে ওই দিকে ঘুরে ওর 10 সেকেন্ড হয়ে গেছে, ও এবার এদিকে ঘুরতে পারে। আর যেই এদিকে ঘুরলো তুমি দেখবে তার মানে যে কোনো সময় রাস্তায় নামতে পারে। তো এবার তাতে কি হবে, তুমি কি করবে, তুমি ধরো লেনটা চেঞ্জ করে নিলে, আমি রিয়েল লাইফ এক্সাম্পল বলছি, গাড়ির বাকি লোকগুলো দেখবে ওমা সামনের গাড়িটাকে কি কষ্ট করে ব্রেক করতে হলো, কিন্তু দেখো ও ঠিক আগের লেনে চলে এসছে। তো দিস ইজ দ্য সাটল ডিফারেন্স। দুমদাম স্টিয়ারিং ঘোরাবে না অফকোর্স, তো এইরকম টাইপের ছোট ছোট দুমদাম ব্রেক করবে না হ্যান্ড অন, এই স্টিয়ারিং ঘোরানো ব্রেক করা, এটা পরেই আর একটা পয়েন্ট আছে আসছে। কিন্তু এর পরের আর একটা জিনিস হচ্ছে, এটা মোর লাইক আ টেস্ট ম্যাচ ক্রিকেট, অ্যাকচুয়াল স্টেটমেন্টটাই বলি, মানে ইউ ডোন্ট ড্রাইভ অ্যাগ্রেসিভলি টু ড্রাইভ গুড। তুমি ভালো ড্রাইভ করার জন্যে অ্যাগ্রেসিভ ড্রাইভিং করো না। তুমি ভালো ড্রাইভ তখন করবে বা গ্রেট ড্রাইভিং তখন করবে যখন তুমি ডিফেন্সিভ ড্রাইভ করবে। এখানেও একটা ক্ল্যারিফিকেশন আছে। এই যে আমি তোমায় বললাম ডিফেন্সিভ ড্রাইভ, প্রথম জিনিসটা যে কোনো কারোর মাথায় আসবে হচ্ছে স্লো ড্রাইভ করবে। ডিফেন্সিভ আর স্লো ইজ নট দ্য সেম। ডিফেন্সিভ আর স্লো কমপ্লিটলি আলাদা জিনিস। স্লো গাড়ি চালানো ইজ অ্যাকচুয়ালি ভেরি অফেন্সিভ ড্রাইভিং। যদি পেছনের গাড়ি আরো স্পিডে আসে তাহলে ইউ আর পুটিং এভরিবডি অ্যাট রিস্ক। তাহলে ডিফেন্সিভ ড্রাইভিংটা, ডিফেন্সিভ ড্রাইভিং হচ্ছে যে আমি সবসময় মাথার মধ্যে আমার চারিদিকে যা ঘটছে এবং আমি যে দেখছি, যেমন তুমি দেখো, এটা আমার মানে আমি এক্ষুনি রিয়েলাইজ করলাম এটা আমার নেচারে চলে এসছে। আমি সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে কথা বলছি না, আমার চোখ এখান থেকে ক্যামেরা অবধি সুইপ করছে, এটা আমার অভ্যেস হয়ে গেছে। যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে আমার কন্টিনিউয়াসলি চোখ ঘুরছে। তার কারণটা হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভ হচ্ছে, আমরা আগের দিন এটা বলেছিলাম যে তোমায় পুরো আমার যতগুলো আয়না আছে চোখকে সবসময় সুইপ করতে হবে। সুইপ তো করলো, চোখ তো দেখলো, ব্রেন বুঝলো যে সামনে কোনো সমস্যা আছে কিনা। বেটারে কি হবে, ব্রেন যেগুলো সমস্যা নেই সেই মুভমেন্টগুলোকেও অ্যানালাইজ করবে, সাবকনশিয়াস মাইন্ড করে তার থেকে পসিবল প্রবলেম বের করে নেবে, নিয়ে তার জন্য আমি রেডি থাকবো। ওই যে যেমন তোমায় বললাম যে আমি দেখতে পাচ্ছি বাঁদিকে একটা ডেলিভারি টেম্পো বা ছোটা হাতি দাঁড়িয়ে আছে, এবং আমি অনেকক্ষণ আগে দেখেছি ড্রাইভারটা উঠেছে একজনকে বাই বাই বলে। এটা বেশ আমি গুড 30 সেকেন্ড আগে দেখেছি, দূর থেকে দেখতে পেয়েছি। 30 সেকেন্ড আগে কি করে দেখবো? কোলাঘাটের আগে লম্বা রাস্তা, সাইডের লেনগুলো যাচ্ছে, তুমি অনেক দূর দেখতে পাচ্ছ। তুমি দূর থেকে দেখেছো একটা টেম্পো দাঁড়িয়ে আছে, একটা লোক উঠে টেম্পোর দরজাটা বন্ধ করলো। তার থেকে বেশি ডিটেল তো তুমি অত দূর থেকে দেখতে পাবে না, কিন্তু ওইটা দেখেছো, তোমার মাথায় কন্টিনিউয়াসলি চলতে থাকবে যে টেম্পোটা তার মানে বেরোবে, লোকটা একজনকে বাই বাই করে উঠেছে মানে বেরোবে। তুমি নেক্সট কোন জিনিসটা মার্কারটা খুঁজবে? কোনটা মার্কারটা হচ্ছে প্রথম জিনিস যেটা হবে, টেম্পোটা হয় ব্যাকলাইটটা জ্বলবে মানে ও ইঞ্জিনটা স্টার্ট দিল, বা একটা ইন্ডিকেটার জ্বললো। নর্মালি টেম্পো ইন্ডিকেটার দেবে না, এত ভদ্র হবে না, কিন্তু সামনের চাকাটা ডান দিকে ঘুরলো মানে ও এবার লেনে উঠবে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, বাদিকে মোরগ্রামের রাস্তা বহরমপুরের পরে আমাদের NH-12 এসে মিট করে। হ্যাঁ, তুমি রাইট লেন দিয়ে গেলে তুমি মোরগ্রামের রাস্তাটা বাদিকে অনেক দূর দেখতে পাবে, অনেক দূর মানে গুড 100 মিটার্স। তুমি দেখতে পাচ্ছ ওই সাইড থেকে একটা বাইক আসছে, এটা বুঝতে পেরেছো। তুমি গাছ ফাঁচের মধ্যে হঠাৎ করে একটা দুটো বাইক বা একটা টেম্পো বা একটা গাড়ি
বা এগুলো ডেঞ্জারাস নয়, ওই রাস্তায় যেটা ডেঞ্জারাস, ধরো একটা বাস আসছে, তুমি দেখতে পেয়েছো, সেই বাস তো আর কিছু দেখবে না, সে আসবে পুরো লেফট টার্ন নিয়ে মার্চ করে বেরিয়ে যাবে। তো তুমি ওই যে 100 মিটার আগে দেখতে পেয়েছো, তুমি অ্যান্টিসিপেট করবে বাসটা কখন মেন রোডে এলো, ও যদি মেন রোডে ওর চাকা উঠে যায়, ওই বাস ঘুরতে যে ওর যা টার্নিং রেডিয়াস, তুমি তোমার গাড়ি স্লো করে দেবে, কারণ ও তোমার লেনের অর্ধেকটা নিয়ে ঘুরবে। তো এইগুলো হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং। আমি কন্টিনিউয়াসলি চারিদিকে যে দেখছি, তারপরে অ্যানালাইজ করে তার পসিবল ফ্যালাসিগুলো আমার মাথায় চলতে থাকবে। তার মানে বেসিক্যালি অকারণেতে আস্তে চালানো ইজ নট ডিফেন্সিভ ড্রাইভিং, একেবারেই না। রিস্কগুলোকে ইভ্যালুয়েট করে আননেসেসারি রিস্কি ডিসিশন না নেওয়াটা হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং, অযথা বেকার ঝুঁকি না নেওয়া। এক্স্যাক্টলি কারেক্ট। এই বেকার ঝুঁকি না নেওয়ার মধ্যে অনেক সময় কিন্তু এরকম আসবে যে তোমায় অ্যাকচুয়ালি স্পিড আপ করতে হবে। যেমন এই যে বাসের কেসটা বললাম, তুমি দেখছো, তুমি জাজ করতে পারছো না বাসটা কখন আসবে, তোমার কাছে লেনটা খালি আছে, তুমি স্পিড আপ করবে, তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবে, ভাই বাস পরে আসুক। ওর উঠতে 2 সেকেন্ড লাগবে, আমি 2 সেকেন্ডে বেরিয়ে যেতে পারবো, এই যে ক্যালকুলেশনটা, কিন্তু 2 সেকেন্ডে বেরানোর জন্য আমাকে একটু স্পিডটা বাড়াতে হবে। এক্স্যাক্টলি, ঠিক। Correct. এটা গেল এইটা। এরপরে ফিরে আসি আবার আগের পয়েন্টের হালকা রিপিটেশন, কিন্তু অনেক বেশি। সেটা হচ্ছে যে আমার ইনপুট নর্মালি অ্যাজ আ ড্রাইভার অনেক বেশি স্মুথ হবে। এই অনেক বেশি স্মুথ হবেটার মধ্যে দুটো জিনিস আছে। টিপিক্যালি আগের কথা বলি, আমি লেন চেঞ্জ করব, গাড়িতে বাকি যারা বসে আছে তারা কমফর্টেবলি বসে থাকবে, তারা কোনো শেকিং পাবে না। সেটা লেন চেঞ্জের সময় হতে পারে, ব্রেকিং এর সময় হতে পারে, অ্যাক্সিলারেশনের সময় হতে পারে, গিয়ার চেঞ্জের সময় হতে পারে, সবকটাই। কিন্তু এই সবকটার মধ্যে মানে এই সবকটা পয়েন্ট সবাই বলে, আমি এগেন ভেবে দেখা, কিন্তু যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই সবকটাই হচ্ছে এফেক্ট, একটা কজ আছে। আবার ঘুরে ফিরে কজটা হচ্ছে আমি কাম, অনেক বেশি আমি কাম, আমি অ্যানালাইজ করে ফেলেছি, এবার আমি যা করব আস্তে আস্তে করব। তার মধ্যে কিছু টেকনিক্যালিটি আছে, যেমন ধরো ফর এক্সাম্পল আমরা সাডেন অ্যাক্সিলারেটেড মুভমেন্ট হাইওয়েতে করি না, যেটা শহরের মধ্যে করি। বা ব্রেকের ক্ষেত্রে যেমন দাম করে ব্রেক পেস, এর একটা সুন্দর ফ্লো চার্ট আছে। তুমি প্রথমে স্পিড কমাতে গেলে কি করবে, প্রথমে গিয়ার ডাউন শিফট করবে, ডাউন শিফট ডাউন শিফট ডাউন শিফট ডাউন শিফট, 5 থেকে দরকার হলে এক এক করে একে নামবে, তারপরে ব্রেক টাচ করবে, তারপরে ব্রেক আস্তে আস্তে ভেতরে চাপবে, চেপে দিয়ে তখন এইটা হচ্ছে গ্র্যাজুয়াল জিনিসটা। এবার এটা কোনো সময় তুমি ওভার আ পিরিয়ড অফ 30 সেকেন্ডস করবে বা 5 সেকেন্ডস করবে। তো এবার এই 5 সেকেন্ডসে করলেও যে অসাধারণ ড্রাইভার, তার ক্ষেত্রে জিনিসটা স্মুথ হবে, তাড়াতাড়ি হবে কিন্তু স্মুথ হবে। এবং এর আবার অনেক রকমের সুবিধা আছে, যেমন ধরো এই জিনিসটা যদি করতে পারো, তাহলে এক হচ্ছে তোমার টায়ার বেশি দিন চলবে, শকার বেশি দিন চলবে, তারপরে কি বলে তোমার অ্যাভারেজ বেশি পাওয়া যাবে, লোকেদের কমফর্ট তো বললামই, লোকেরা চমকাবে না, লোকেদের থেকে গালাগাল খেতে হবে না। এটা এটা এই পয়েন্টটাতে এর পেছনে আবার আরেকটা, সবকটার পেছনে একটা মানসিক জিনিস আছে। লোকেদের থেকে গালাগাল খাওয়া মানে জাস্ট লোকেদের থেকে গালাগাল খাওয়া নয়, গাড়ির একটা কম্পোজিট স্ট্রেস লেভেল থাকে, সেই স্ট্রেস লেভেলটা কম থাকবে। দিস ইজ আ হিউজ ইম্প্যাক্ট। আমি আবার বলছি, এটা কোথায় ইম্প্যাক্ট করে বলো তো? আমি অ্যাজ ড্রাইভার, আমি রেয়ার ভিউ মিরারে আমি দেখলাম লোকেদের চোখগুলো দেখতে পাচ্ছি, পেছনের লোক, আমি যদি দেখি সবসময় তারা টেন্স, আমি অ্যাজ ড্রাইভার আমি নিজে টেন্স হবেই। তো সেই টেনশনটা কম থাকলে আমি অ্যাজ ড্রাইভার আবার ওই ঘুরে ফিরে কাম থাকি অনেক বেশি। আর কামনেস মিনস ইউ আর অলওয়েজ মোর কেপেবল টু টেক দ্য কারেক্ট ডিসিশন। অবভিয়াসলি, ডেফিনেটলি ক্লিয়ারার মাইন্ড, ঠান্ডা মাথা, যার জন্য বলে মানে ঠান্ডা মাথায় কাজ করবে, সেটার কারণে। ওকে, নেক্সট পয়েন্টে যাই তাহলে। আবার এই যে বলার সময় বললাম ম্যাক্সিমাম টেকনিক্যাল জিনিস না, মানসিক জিনিস। সেটা হচ্ছে আমি যখনই কোনো একটা সমস্যার জায়গায় পড়বো, সমস্যার জায়গা অনেক রকমের হতে পারে। যেমন সমস্যার জায়গা হচ্ছে ডিভাইডারের ওপর থেকে ঘাস খেতে খেতে গরু রাস্তায় নেমে চলে আসবে থেকে আরম্ভ করে হাইওয়ের ওপর বাঁদিকের রাস্তাগুলো থেকে কেউ এসে হাইওয়েতে মার্চ করছে, উঠছে, হাইওয়ের ধারে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে সে হাইওয়েতে উঠছে, বা রেস্টুরেন্ট থেকে গাড়ি উঠছে, বা শহরের মধ্যে আমার রাইট সাইড থেকে কোনো একটা গাড়ি এসে রাইটটা নিচ্ছে, তার সাথে আমি যাচ্ছি, সবই। কিন্তু সমস্যার জায়গায় আমি কখনোই এমন একটা
জায়গায় কমিটেড হয়ে যাব না যেখান থেকে আমি ব্যাকট্র্যাক করতে পারি। ওকে, মানে আমার একটা এসকেপ রুট থাকবে, আমার একটা যে কোনো সিচুয়েশনে পালাবার রাস্তা থাকবে, এবং সেই পালাবার রাস্তাটা আমি প্ল্যান করে রাখবো। সেটা মানে পালাবার রাস্তা মানে কি বলছি, নট দ্যাট যে আমি লোককে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যাবো, কিন্তু পালাবার রাস্তা হচ্ছে ওই সিচুয়েশনটা থেকে পালানোর। যেমন ধরো আমার সামনের গাড়ি, আমি বুঝতে পারছি একটা এল লাগানো গাড়ি, ঠিক আছে, সে যে কোনো সময় ব্রেক করতে পারে, সে চমকে যেতে পারে। আমি এত ভাবছি চমকানো উচিত নয়, সে তো বেচারা সবে শিখছে, তো সে চমকে যেতে পারে। তো আমি কি করব, আমি সবসময় এমন একটা ডিস্টেন্স রাখবো, সে ফট করে ব্রেক করলে আমি ব্রেক যদি নাও করতে পারি, এসকেপ রুট এটাই। নর্মাল অ্যাকশন কি, নর্মাল অ্যাকশন হচ্ছে সামনে গাড়িটা ব্রেক করছে, আমি যে করে হোক গাড়িটাকে দাঁড় করিয়ে দেবো যদি না পারি। এসকেপ রুটটা কি, এতটা ডিস্টেন্স রাখবো, স্টিয়ারিং ঘোরাবো, আমি কাটিয়ে বেরিয়ে যাবো। দিস ইজ দ্য এসকেপ রুট। নর্মাল জিনিসটা হচ্ছে আমি ব্রেক, খুব জোর ব্রেক করে দাঁড় করিয়ে দিলাম, সবাই ঝাঁকুনি খেলো, সব ঠিক আছে, কিন্তু দাঁড় করিয়ে। এসকেপ রুটটা হচ্ছে তা সত্ত্বেও না হলেও আমার একটা এসকেপ রুট, বুঝতে পেরেছো? ওটা হচ্ছে এসকেপ রুট। এবার তারপরে এইটা, এই সবসময় এরকম একটা এসকেপ রুট হাতে রাখা যতটা সম্ভব। তারপরে হচ্ছে মিরার ডিসিপ্লিন। আমরা বলেইছি যে আমার চোখ সবসময় এই যে রাইট ওআরভিএম থেকে আরম্ভ করে লেফট ওআরভিএম অবধি পুরোটা সুইপ করবে। এবং এটার মধ্যে আর একটা জিনিস আছে, এটা কেন কন্টিনিউয়াসলি সুইপ করবে, তার কারণ হচ্ছে ধরো আমার ব্লাইন্ড স্পটে কোনো একটা গাড়ি আছে, আমি যদি কন্টিনিউয়াসলি সুইপ করি, সেই গাড়িটা ব্লাইন্ড স্পট থেকে বেরিয়ে এলে সেই মানে ভেহিকেলটা আমি দেখতে পাবো, গাড়ি হোক, বাইক হোক, বাস হোক, ট্রাক হোক, হোয়াটএভার। আবার আর একটা জিনিস হচ্ছে, কোনো একটা গাড়ি আমি দেখেছি সে ব্লাইন্ড স্পটে ঢুকে গেল, এবার ব্লাইন্ড স্পটে যেই ঢুকে গেল তারপরে তো তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে তারপরে আবার আমার ভিশনের মধ্যে এলো, এটা কিন্তু আমায় খেয়াল রাখতে হবে। তার যদি আমি সে ব্লাইন্ড স্পট থেকে আবার ভিশনের মধ্যে না আসে, তার মানে সে যে কোথায় আছে আমি কিন্তু আর জাজ করতে পারছি না ওকে। হোয়াট আই ক্যানট সি আই ক্যানট জাজ। তো যেটা ট্রাক ড্রাইভারের ক্ষেত্রে বলে না, ট্রাক ড্রাইভারের পেছনে লেখা থাকে, ইফ ইউ ক্যানট সি মি দেন আই ক্যানট অলসো সি ইউ। তো ওই রকম টাইপের ব্যাপার। আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা আমার অজানাকে আমি জাজ করতে পারবো না। আমি অজানা যতটা সম্ভব, এই জন্য কন্টিনিউয়াসলি সুইপ করতে হয়, কথাটা বলা হচ্ছে সুইপ করা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ট্রাফিককে, এটা আমার খুব ফেভারিট পয়েন্ট, ট্রাফিককে মনে করতে হবে একটা, মানে রাস্তাকে মনে করতে হবে একটা চেস বোর্ড। ট্রাফিকগুলো হচ্ছে দাবার ঘুঁটি। সেই ঘুঁটি একটা দাবার গেম, একটা ভালো দাবারু, একজন ভালো দাবারু খেলতে বসলে কি করে, সে কতগুলো পসিবল চাল আছে সেগুলোকে কন্টিনিউয়াসলি ক্যালকুলেট করে, এবং সেই সবকটা পসিবল প্রথম চালের অন্তত 8টা 10টা পরবর্তী চাল এবং তার পারমুটেশন কম্বিনেশন অ্যানালাইজ করে। এটা গাড়ি চালাতে চালাতে করতেই হবে, বলাটা খুব ইডিয়টিক, খুবই বোকা সম্ভব না, কিন্তু যতটা করা যায়, মানে এটা অ্যাকচুয়ালি ড্রাইভাররা দে ক্যান টেক ইট আপ অ্যাজ আ গেম। ওই দূরে দেখতে পাচ্ছি একটা লোক একটা গাড়িতে একটা কিছু করছে, ওই গাড়িটা এরকম কিছু একটা করবে অকওয়ার্ড, এবং সে করলো। সো দ্যাট ইজ ওয়্যার ইউ, মানে তুমি ভাবলে আমি দাবা খেলতে বসেছি, দেখ আমি 8টা চাল আগে এটা প্রেডিক্ট করেছিলাম। মানে বেসিক্যালি জিনিসটা হতে পারে, বা এই যে আন্দাজ করার যে মানে লেভেলটা, সেটাকে আরো শার্পেন করা, মানে সেটাকে আরো ধার দেয়া, সেটাকে আরো প্র্যাকটিস করা, এবং এটা একটা রানিং গেমের মতো করে। এই গেমের মতো হলে, মানে এই যে আমাদের মতো লোকেদের জন্য যে ড্রাইভিংটা ইন্টারেস্টিং এই কারণে, মানে আমার ফ্র্যাঙ্কলি দুজন দাবা খেলছে এটা দেখা আমার পক্ষে খুব বোরিং, যে অত ভাবছে আর কি, কিন্তু যিনি খেলছেন তার কাছে ওটা খুব ইন্টারেস্টিং। যারা দাবা খেলেন, যারা ব্রিজ খেলেন, মিলিটারি ব্রিজ, তা ছাড়তে পারেন না। আমার কাছে দাবাটা হচ্ছে ওই রাস্তাটা, একটা বাস ও সাইড দিয়ে যাচ্ছে, ও হট করে মাঝখানে দূরে দুটো লোক ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে হাইওয়েতে, ওই বাসটা শিওর ওখানে দাঁড়াবে, অথচ সে মাঝখানের লেনে আছে। আমি ঠিক দেখবো সে একজন গাড়ি বা অন্য একটা বাসকে ওভারটেক করবে, অসভ্যতা করবে, করে গিয়ে দাঁড়াবে। আমি দুধান্তে কানেক্টেডই নয়। এটা কিন্তু অ্যান্টিসিপেশনটাও বাড়বে, এই গেমটা কনস্ট্যান্ট খেলতে খেলতে
তোমার সেন্স অফ অ্যান্টিসিপেশন অটোমেটিক্যালি, এবং যেগুলো মিলছেও না সেগুলো আবার কিন্তু একটা লেসন। হ্যাঁ, সেগুলো ডেফিনেটলি লেসন। এক্স্যাক্টলি। তোমার মাথায় ঢুকলো ওই এটা তো ওয়ার্ল্ডের সব থেকে ভালো সুপার কম্পিউটার, Obviously. আর একটা পারমুটেশন কম্বিনেশন ঢুকলো যেটা আগে দেখতে পাইনি। ট্রু ট্রু। বাহ, ইন্টারেস্টিং। মানে গোটা বিশ্ব এআই এআই করে নাচছে, এটা হচ্ছে এমআই, ম্যানুয়াল ইন্টেলিজেন্স। সেই ম্যানুয়াল ইন্টেলিজেন্সটা আরো ক্ষুরোধার হবে আর কি। তো তারপরে আরেকটা জিনিস হচ্ছে খুব খেয়াল রাখতে হয়, এবং লোকেরা এটা নর্মালি মানে অ্যান্টিসিপেট করেন না, কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, সেটা হচ্ছে ওয়েট ট্রান্সফার ইন দ্য কার। তুমি অ্যাজ ড্রাইভার গাড়ির বাকি যারা আছেন প্যাসেঞ্জার অ্যান্ড অল, সকলের ওয়েট ট্রান্সফার তোমার দায়িত্ব। ওয়েট ট্রান্সফার এক্সপ্লেন করি। আমি একটা রাস্তায় হট করে সুন্দর ধরো 60 কিলোমিটারে 5th গিয়ারে ক্রুজ করছি, 60 কিলোমিটার পার আওয়ারে, আউট অফ দ্য ব্লু আমি সেটাকে 3rd গিয়ারে নামিয়ে নিয়ে চলে আসলাম, বাবা 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 করে হঠাৎ করে অ্যাক্সিলারেট করতে আরম্ভ করে দিলাম। গাড়ির সবকটা লোক ইনক্লুডিং মাল পুরো পেছন দিকে ঠেসে যাবে সাডেনলি। হবেই। তোমার মাথার পেছনে একটা শক্ত কিছু হলো, একটা মাল আছে, যিনি পেছনে বসে আছেন, দাম করে গিয়ে মাথাটা পেছনে লাগলো। অর আমি হঠাৎ 100-এ যাচ্ছি, খেয়ে কাজ নেই, ক্রিচ করে একটা ব্রেক করে দিলাম, উল্টোটা হবে পুরো গিয়ে সামনে। টাটা এন্ড সানসেট চেয়ারম্যান সাইরাস মিস্ট্রির ডে। হ্যাঁ, তো এই ওয়েট ট্রান্সফার, বা আমি হঠাৎ করে মানে সাডেনলি একটা খুব মানে একদম স্টিপ একটা টার্ন নিলাম, হঠাৎ সবাই বডি রোলে ইয়ে হলো। কারোর মোশন সিকনেস থাকলে সে তো আর জীবনে কোনোদিন তোমার গাড়িতে উঠবে না, কিন্তু যদি মোশন সিকনেস নাও থাকে, এভরিবডি ফিলস আনকমফোর্টেবল। মানে তোমার স্পেশাল স্টেজ র্যালি করা গাড়িতে 4 জন লোক বা তাদের জিনিসপত্র নিয়েই ইজ নট দ্য থিং। তুমি রোল কেজ লাগাও, লাগিয়ে র্যালি করতে যাও, কেউ বারণ করেনি। নর্মাল মানুষজনকে নিয়ে সব করবে না। কারণ হচ্ছে মানে তারা যাচ্ছেন মানে নর্মালি আইদার ইউ আর ইন ভেকেশন অর কোনো একটা কাজে যাচ্ছ, দুটোর মধ্যেই এই জিনিসটা হচ্ছে, সেটা ড্যাম্পনার, এনহ্যান্সার নয়। তো এইটা খেয়াল রাখতে হবে, এবং এই ওয়েট ট্রান্সফারটা ম্যানেজ করতে হবে। যেমন একটা দুটো ক্ষেত্রে আমি তোমায় বললাম ইনজিউরি হতে পারে, ইনজিউরি না হলেও এটা অস্বস্তিকর লোকের পক্ষে। তার মানে বেসিক্যালি হঠাৎ করে খুব সাডেন অ্যাক্সিলারেশন, সাডেন ব্রেকিং, সাডেন টার্ন বা সাডেন স্টিয়ারিং, এই জিনিসগুলোকে তার মানে তুমি রেফার করছো। আবার এটাই ফেরত নিয়ে আসি, এটা তখনই হবে না যখন তুমি অনেক দূর অ্যান্টিসিপেট করতে পারবে। কারেক্ট, কারণ তাহলে ওই হট করে ওটাকে আমার করতে হবে না, সেটা ব্রেক হোক, স্টিয়ার হোক। কারেক্ট কারেক্ট। মানে এখন আস্তে আস্তে দ্য পয়েন্টস আর অ্যাডিং আপ বেসিক্যালি। শুরু সকলের ওপরে ওটা, যে নিজের মাথা এবং নিজের মানে মনকে বশ করা, শুরু ওটাই। মানে তার মধ্যে থেকে সব লতা পাতা। ঠিকই। তুমি যখন হাইওয়েতে গাড়ি চালাবে, যেমন ধরো আমাদের তো আজকালকার দিনে দেশে অনেকগুলো বড় বড় এক্সপ্রেসওয়ে হয়েছে, 350 কিলোমিটার প্লাস এক্সপ্রেসওয়ে হয়েছে। মানে অফ দ্য টপ অফ মাই হেড আমি মনে করতে পারি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, তাজ এক্সপ্রেসওয়েটা বোধ হয় জাস্ট শর্ট অফ 300 কিলোমিটার, নাগপুরের সমৃদ্ধি মহামার্গ অনেক বড়, তারপরে আরো নিশ্চয়ই একটা দুটো হয়ে থাকবে, বুন্দেলখান্ড হচ্ছে শুনেছি, যমুনা কি একটা বেশ আছে, বুঝাই না 300 কি না, মহারাষ্ট্রের দিকেও বোধহয় আছে কিছু। হ্যাঁ, এই নাগপুর বম্বে এক্সপ্রেসওয়ে সমৃদ্ধি মহামার্গই হচ্ছে কানেক্টিং নাগপুর অ্যান্ড মুম্বাই। একটা গুজরাটে জয়পুর থেকে মুম্বাইয়ের ওদিকে এক্সপ্রেসওয়ে হচ্ছে। তো এই সবকটা এক্সপ্রেসওয়েতে যেটা খুব প্রয়োজন, কারণ এগুলোতে অনেকটা ছাড় আছে, অনেকগুলোতে 120 কিলোমিটার স্পিড লিমিট আছে, ফ্যান্টাস্টিক জিনিস, অসাধারণ জিনিস। কিন্তু এই সব জায়গায় গাড়ি চালাতে গেলে বা ইভেন হাইওয়েতেও, আজকালকার দিনে দেশে হাইওয়ে প্রচণ্ড ভালো, অনেকেই জোরে গাড়ি চালান, অনেকেই লেন ডেকোরাম মেনটেন করেন, মানে ফাস্টেস্ট লেন অন দ্য ফার্স্ট লেন,
মিডিয়াম অন দ্য সেকেন্ড লেন, আর অ্যাবসলিউটলি ক্রিপিং স্পিড হচ্ছে থার্ড লেন, অনেকেই করে। তোমায় লেনে তুমি কখনোই কোনো একটা লেনের মার্কিং যে আছে সেই মার্কিং হাগ করে চলতে পারো না, মানে তাকে ঘেঁষে চালাতে পারো না। তার কারণ হচ্ছে ডান দিক বা বাঁ দিক কোনো একটা দিক দিয়ে যদি কেউ ওভারটেক করতে আসে, দ্য লিস্ট দ্যাট ক্যান হ্যাপেন যে তুমি কাউকে ওভারটেক করলে বা কেউ তোমায় ওভারটেক করলো, দুজনের মধ্যে একজন প্রচন্ড চমকে উঠবে, হুশ করে একটা গাড়ি বেরিয়ে যাবে। ওই চমকানোর থেকে কি কি রেজাল্ট হতে পারে তুমি জানো না। আমি একটু দিয়ে দিই, ওই চমকানোর থেকে নর্মালি হট করে দুজন চমকে উঠতে পারে থেকে করে কারুর খটকা লেগে যেতে পারে, এটা হচ্ছে শুরু। আর শেষটা হচ্ছে তোমার গাড়ি টপল ওভার করে পুরো রোল করতে করতে একদম কাটউইল, ওই সেই ক্রিকেটের কাটউইল, লিলি থমসনের বলের কাটউইল করে একদম পুরো সবাই শেষ। এইটা হচ্ছে রেঞ্জ, এর মধ্যে যা কিছু হতে পারে। তো ফলে হোয়াট ইউ শুড ডু ইজ দুটো সাইডে অ্যাম্পল জায়গা রেখে লেনের মাঝামাঝি গাড়ি যাবে। এটা তো এমনিও কমন সেন্স। না, এটা কমন সেন্স এমনিতে নয়, তার কারণ আমি তোমায় বলছি এদেশের কোনো শহরে সেটা মেনটেন করা অসম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এবার যেহেতু লোকেরা আমরা সবাই ম্যাক্সিমাম শহরে গাড়ি চালাই, ওই খুব বেসিক জিনিসটাই আমাদের কারোর মনে থাকে না। তার কারণ হচ্ছে দিন রাত আমরা সেই জিনিসটা মেনটেন করতেই পারি না। তুমি বাইপাসেও মেনটেন করতে পারবে না, না তো হায়দ্রাবাদে পারবে, না তো বম্বেতে পারবে, না তো দিল্লিতে পারবে, না তো ব্যাঙ্গালোরে। একদম। তো যেহেতু দেশের মেজর সিটিগুলো এটা লোকে দৈনন্দিন জীবনে এটাকে মেনটেন করতে হয় না, তাই জন্যে এটা এক্স্যাক্টলি ঠিক। তো এরপরে আসি হচ্ছে একজন ভালো গাড়ি চালক খুব ইজিলি, আমরা যেরকম হয় না যে ক্রিকেট বা ফুটবলের ক্ষেত্রে কেউ একটা শট মারলো বা একটা ড্রিবল করলো, তাই দেখে একজন কোচ বলবে এ ভালো, বা ক্রিকেটে একটা শট দেখে কেউ বলবে, একটা স্ট্রেট ড্রাইভ দেখে লোকে বলবে এ ভালো। সেরকম গাড়িতে একবারে দেখে বোঝা যায় হচ্ছে একজন গাড়ি কেমন করে পার্ক করছে। একদম কমপ্লিটলি এগ্রি। বুঝবে এ ভালো। মানে ওই একটা প্যারালাল পার্কিং এ বলছি, স্মুথ গেল, টাক করে ঢোকালো, মানে না ঠিক আছে, এদিকে আড়াই টান, ওদিকে আড়াই টান, একটা হাফ টান, একটা হাফ টান, আরেকজন গেল গিয়ে ট্যা 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 ট্যা, তখনই বুঝে যাওয়া গেল যে না একটু মানে যাই হোক, এনিওয়ে মানে ইউ গেট দ্য পয়েন্ট, আপনারা বুঝতে পারছেন কি মিন করছি। কিন্তু হ্যাঁ, মানে আরেকটা জিনিস আমি মনে করি, মানে এটা আই গেস তুমিও মানে মানবে, গাড়ির শেখার ইনিশিয়াল শেখা ফেজ মোস্ট প্রবাবলি সব থেকে কঠিন জিনিস হচ্ছে গিয়ে লাস্টে ওই ব্যাক গিয়ারটাকে মাস্টার করা। আর পার্কিং এর ক্ষেত্রে আমাদের ব্যাক গিয়ার তো লাগবেই, নো ম্যাটার কিরকম পার্কিং, প্যারালাল হোক বা পারপেন্ডিকুলার হোক। সুতরাং ওই মাস্টারিটা যার আছে, যে ঠিক করে এক ঝটকায় সুন্দর করে পার্ক করছে, তার মানে ব্যাক গিয়ারের উপরে তার সম্পূর্ণ কন্ট্রোল আছে এবং গাড়ির মাপের উপরে, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তার মানে বান্দা সাহি ড্রাইভার চোস্ত একেবারে। মানে এরকম প্রচুর আছে আমাদের গাড়ির এই লাইসেন্সের মানে ড্রাইভিং টেস্টে লোকে পার্ক করতে পারে না বলে লাইসেন্স পায় না, মানে ওখানে ফেল করে, বাকি সব কিছু ঠিকঠাক করলেন তারা করে, লাস্ট পার্কিংটা তার ভাগ্যে দুর্ভাগ্যক্রমে একটা প্যারালাল পার্কিং পড়ে গেল, গল্প শেষ। তো এরকম অনেক অনেক আছে। আরেকটা জিনিস যেটা হয়তো আমাদের মতো দেশে, যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার জায়গাগুলো আমাদের তো যেরকম বিচ বহুল সেরকমই পাহাড় বহুল দেশ, তাই না? পাহাড়ের মধ্যে মানে আমি নর্মালি হিমালয় বলছি না, অ্যাপার্ট ফ্রম হিমালয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো অযোধ্যা পাহাড় আছে, অন্যদিকে দেশের মাঝামাঝি ছোটানাগপুর প্ল্যাটোর অনেক জায়গায় হিলি আছে, আর একটু ওয়েস্টার্ন সাইডে গেলে গুজরাট রাজস্থানের দিকে গেলে তোমায় আরাভাল্লি এনকাউন্টার করতে হবে, তলার দিকে গেলে ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট এনকাউন্টার করতে হবে। তো এবার এই জিনিসটার জন্যে আমাদের দেশে ভালো ড্রাইভার হতে গেলে বেসিক হিল ড্রাইভিং ভালো হতে হয়, মানে আর কিছু না হোক, নট যে মানে কন্টিনিউয়াসলি আমার মতো 50-60 হাজার কিলোমিটার আমায় যে হিমালয়তে চালাতে, আমি তো বলবো হয়েইছে, কারণ আমি পাহাড়ের টানে বারবার গেছি এবং পয়সার অভাবে গাড়ি নিয়ে গেছি, তো দুটো মিলিয়ে আমার পক্ষে খুব ভালো বসে যায়। কিন্তু নর্মাল হিল ড্রাইভিং
অন্তত বেশি হিল ড্রাইভিং, যে আমি একদিন কোথাও একটা গেলাম, গিয়ে একটা হোটেলে গাড়ি রাখলাম, তারপরে হতেই পারে যে সেখানে আমি লোকাল গাড়ি নিয়ে ভাড়া নিয়ে আমি ঘুরে বেড়ালাম, কিন্তু আবার ফেরার দিন আমি যাতে ফিরে আসতে পারি, অন্তত এইটুকু মাস্টার করা কিন্তু আমাদের দেশে খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে আমাদের দেশের পাহাড়গুলো কিন্তু আমাদের কাছে হয়তো ওই অত সুন্দর সুন্দর অ্যালপস নেই, বা রকি মাউন্টেন্স নেই, বা এইসব নামি দামি নেই, যদিও নামি দামি না থাকা সত্ত্বেও হিমালয়ে একটা যা আছে যথেষ্ট, কিন্তু বাকি সবকটা পাহাড়ই বিকজ অফ মুভমেন্ট অফ টেকটনিক প্লেটস, তো সবকটা পাহাড়েই কিন্তু একটু কৌশল লাগে এ দেশে অন্তত। এবং যেহেতু অলসো দ্য ফ্যাক্ট যে সব পাহাড়ের সব জায়গায় রাস্তাও ঠিকঠাক নেই, এবং সব মানে ডিফারেন্ট ডিফারেন্ট পাহাড়ের আমার মনে হয় কন্ডিশনসটাও ডিফারেন্ট হয়। সে তো আছে, মানে আমি একদম একদম এক রকমের চালিয়ে নিলাম মানে কিন্তু তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে কি সব রকমের পাহাড়ি পরিস্থিতিতে অ্যাটলিস্ট চালিয়ে নেওয়ার মতো হতে হবে। এক্সপার্ট তুমি বলছো না না কিন্তু অবস্থায় পড়লে যাতে সামলে নেওয়া যায়। না, অবস্থায় পড়লে না, অবস্থায় পড়াটা আবার বেশি হয়ে গেল। মানে তুমি যদি ভালো ড্রাইভার হও, তুমি পাহাড়ে মোটামুটি কমফর্টেবলি চালাতে পারবে। খুব বিপদে ফেসে গেলে আলাদা ব্যাপার, বাই স্ট্রোক অফ লাক তুমি ফেসে গেলে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু নর্মালি তুমি ঠিকঠাক চালাতে পারবে। তার মানে ভালো ড্রাইভার হচ্ছে যেটা আমি বলছিলাম, খুব ভালো হতে গেলে ইউ শুড বি কমফোর্টেবল যে হ্যাঁ চলো আমি চালিয়ে নেব। হ্যাঁ, তাহলে এখান থেকে যেটা আমরা ডিরাইভ করতে পারি, পরের ট্রিপটা তাহলে পুরুলিয়াই হোক, অন্তত অযোধ্যা পাহাড়টাতে একবার ট্রাই করে নেওয়া যাক। যাই হোক, জোকস অ্যাপার্ট, তারপর পরের চেষ্টা করবেন আর একটু গিয়ে হিমালয় অবধি টেনে দেবো। পরের বার আগে 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 একটু প্র্যাকটিসটা হয়ে নেওয়া দরকার। এনিওয়ে, তারপরে হচ্ছে এবার পাহাড়ের গুলো তো আমরা পাহাড়ে গাড়ি চালানো দিয়ে ভিডিও দিয়েছি, তুমি আই বাটনে আই বাটনে দিয়ে দেবো ওইগুলোকে। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওগুলো। তারপরে আর একটা জিনিস হচ্ছে, যেটা আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে আমাদের দেশের জন্য এমার্জেন্সি ব্রেকিং করতে পারতে হবে। এমার্জেন্সি ব্রেকিংয়ের কিন্তু একাধিক লেভেল আছে। যেমন একটা জিনিস হচ্ছে আজকালকার দিনে বোধ হয় এই তো তুমি আমার থেকে ভালো অনেক বেশি জানো, আজকাল কি দেশের সব গাড়িতেই এবিএস বাই ডিফল্ট? মোটামুটি হ্যাঁ, তো তাহলে বোধহয় স্ট্যান্ডার্ড এখন। হ্যাঁ, তো এবিএস যদি স্ট্যান্ডার্ড হয়, মানে গাড়িতে যদি এবিএস থাকে, আমার কাজ হচ্ছে ব্রেক ফার্মলি প্রেস করা। ওই এমার্জেন্সি সিচুয়েশনে এবিএস উইল টেক ওভার দ্য রেস্ট। মানে ওখানে আমি ধৃষ্টতা করে এই শব্দটা ইউজ করে ফেলছি, ওখানে আমার পাকামো করার দরকার নেই, বিকজ দেয়ার ইজ আ সিস্টেম, যে সিস্টেমটা ওই জিনিসটার জন্যই তৈরি হয়েছে। হ্যাঁ, তো ফলে এবং ওই সিস্টেমটার রিসার্চ তোমার নিজের পার্সোনাল রিসার্চের থেকে কয়েক কোটি গুণ বেশি। তো এই কারণে ওই সিস্টেমটাকে কাজ করতে দিতে হবে। ওইটার মধ্যে আগেকার দিনে যেমন আমাদের প্রথম গাড়িতে যেমন আমার এবিএস ছিল না, আমাদের ব্রেক মারতে শেখানোই হয়েছিল ওই আস্তে ছেড়ে 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 ছেড়ে, যাতে স্কিন না করে, এই না করে, ওই না করে, এন্ড অল অফ দ্যাট। এখানে একটা মজার কথা বলি, ওই বলে না শুরুতে করা অভ্যাসগুলো যায় না, এখনো কখনো কখনো ভুলবশত আমি দেখি গাড়িটা ব্রেক করার সময় 2-3 বার পাম্প করছে, ওটা রয়ে গেছে ওই মাসেল মেমোরি টাইপের, সবসময় না, বাট মাঝে মাঝে এখনো শহরের রাস্তাতে ওরকম হয়ে যায়। হ্যাঁ, তো ওই আর কি। এবার সেই জিনিসটা এবিএস এর ওপর ছেড়ে দেওয়া উচিত। তারপরে ইঞ্জিন ব্রেকিং করতে পারা উচিত। আর একটা জিনিস খুব করতে পারা উচিত, সেটা হচ্ছে যে বাঁ হাতটাকে ট্রেন করে রাখা উচিত, যদি এমার্জেন্সি সিচুয়েশন হয় আমি যেন হ্যান্ড ব্রেক টানতে পারি। এই কারণেই আমার আজকালকার দিনের গাড়িগুলোর ওই টুকটুক হ্যান্ড পার্কিং ব্রেকটা খুব অপছন্দ। তার কারণ হচ্ছে তোমার যখন ওই লেভেলের অ্যাড্রিনালিন ফ্লো করছে না, তখন তুমি এইটুকু একটা সুইচ কোথায় মানে 1/2 সেন্টিমিটার ওঠালে কি নামালে ওটা খুব মুশকিল আর কি। তখন তুমি মানে ওই অ্যাড্রিনালিন ফ্লোতে তুমি গায়ের জোরে ইঞ্জিন এমার্জেন্সি ব্রেক হ্যান্ড ব্রেক টেনে দিতে পারো, কিন্তু ওই ক্ষেত্রে হয়তো মানে সমস্যা হতে পারে। এখানে আরেকটা অ্যাডভান্টেজও মানে আগেন এখন এই সুন্দর দেখতে কনভিনিয়েন্ট বলে ওই পুশ, আমারটাতেও তাই, মিথ্যা কথা বলবো না, কিন্তু আরেকটা যেটা আমার মনে হয় মানে খুব প্র্যাকটিক্যাল ডিফারেন্স,
ওখানে ওটা ওই সুইচের মতো অন অফ, হ্যাঁ ওটাকে তুমি কনফিগার করতে পারবে না যে আমি কতটা দেবো, যেটা হ্যান্ড ব্রেকে কিন্তু তুমি মানে ঠিক, বড় ঠিক, ঠিক, লিভারটা তুমি হ্যাঁ। করতে পারবে যে আমি এতটা ব্রেক চাই, এক্স্যাক্টলি এতটা চাই না, এতটা চাই, Exactly. কিন্তু ওইখানে তো ওটা করাই ঠিক। যায় না। ঠিক একেবারে। এবার মানে আমি খুব শিওর যে ওই কার ম্যানুফ্যাকচারাররা এরকম ফিডব্যাক শুধু আমার মাথায় যখন এসছে, আমি যেরকম বলি আমার মাথায় এসছে মানে কয়েক কোটি মানুষের মাথায় ডেফিনেটলি এসছে, সেই ফিডব্যাক পাবেন। দে উইল ফাইন্ড অ্যান অল্টারনেট ওয়ে, বা হয়তো ওই অ্যাডাসের যেটা বেসিক এমার্জেন্সি ব্রেকিং থাকে, দ্যাট অ্যালং উইথ দিস দুটো মিলিয়ে হয়তো কিছু একটা করে বা হোয়াট এভার। কিন্তু আইডিয়ালি এই কারণে আমাদের মতো লোকেদের জন্য ওই হ্যান্ড ব্রেকটা খুব হাতলটাই better। হ্যাঁ। পরের আরেকটা পয়েন্ট হচ্ছে, এটা আমি হিমালয়ের ক্ষেত্রে বলি, যে যখন হিমালয়তে যাবে, হিমালয় কঙ্কার করতে যেও না, হিমালয়কে জিততে যেও না, মাথা নিচু করে প্রণাম করো, হিমালয়কে এক্সপিরিয়েন্স করতে যাও। দিস ইজ ট্রু ফর নেচার অ্যাজ আ হোল। তার কারণ হচ্ছে তোমায় বুঝতে হবে, তুমি একটা লং ড্রাইভিং ভেকেশনে বেরিয়েছো, যদি ধরে নিই আমার মতো একটা 3 সপ্তাহের ভেকেশনে যদি বেরিয়েছো, তুমি এভরিডে মানে লিস্ট তুমি চালাচ্ছ হচ্ছে 100 থেকে 150 কিলোমিটার, দ্যাট টু ওই সেই দিনটায় যখন তুমি ওই শহরে বসে আছো এবং সাইট সিইং করছো। বাকি অন্যদিন তুমি নর্মালি 500-600 কিলোমিটার চালাচ্ছ। 350-400 থেকে 500-600 তো বটেই। কারেক্ট। এবার সেই চালানোতে যেটা হয় সেটা হচ্ছে যে তার মধ্যে অনেকটা সময় রাস্তায় তুমি আর নেচার একা, মানে ইটস ইউ অ্যান্ড নেচার, যেটা আমার ওই একটুখানি ওই মেডিটেশন বা স্পিরিচুয়াল লেভেল অ্যান্ড অল অফ দ্যাট। কিন্তু মানে অন্য কেউ তোমায় হেল্প করতে পারবে না। ঠিকই। সেইখানে আমার মানে নেচারের এগেনস্টে, পঞ্চতত্ত্বের এগেনস্টে বা দ্য 5 এলিমেন্টস অফ দ্য ওয়ার্ল্ডের এগেনস্টে জিততে চেষ্টা করা বৃথা, সম্ভব না। তো নেচারকে রেসপেক্ট করতেই হবে, কন্ডিশনসকে রেসপেক্ট করতেই হবে। বৃষ্টি পড়ছে সেই অনুযায়ী চলতে হবে, খুব রোদ আছে সেই অনুযায়ী চলতে হবে, সবকটার আলাদা। লোকে ভাববে রোদ আছে আমার গাড়িতে এসি আছে, রোদ আছে রাস্তার পিচ গলে গেছে, ওখানে টায়ার স্কিড করে যাবে, ওখানে টায়ার হট করে থেমে যাবে, গোটা গাড়ি পুরো উল্টে যাবে। এই এই মানে ভেরিয়েশনটা এতটা। বৃষ্টিতে অ্যাকোয়াপ্লেনিং হতে পারে, আইসে ব্ল্যাক আইস হতে পারে, সবকটাই কিছু না কিছু। নদীতে লোকে ভাববে একটা তো জলের স্ট্রিম পাহাড়ের ওপর দিয়ে, এ তো একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। তুমি যখন ঝর্ণাটায় বাই চান্স যদি নামো না, বুঝতে পারবে ও তোর কি। আরো বেশি তোমায় বলছি, ওই ঝর্ণাটার তলায় রাস্তার উপর যে পাথরগুলো আছে তার একটা কখনো বের করে দেখবে, আয়নার মতো মুখ দেখতে পাবে, এত প্লেন, সেখানে কোনো ট্র্যাকশন নেই। তো সবকটার আলাদা আলাদা মানে নিজেদের প্রপার্টি আছে, এবং নেচারকে রেসপেক্ট না করলে যে কোনো সময় বিপদ হতে পারে। ওই দেখে নেবো আমার মতো করে চলে যাবে, পাকামো করে লাভ নেই। যখন হাম বাব্বাংশের ওই জিনিসটা কিন্তু খুব সমস্যা। নেচার যেরকম ভাবে বিহেভ করছে সেরকম অনুযায়ী রিয়াক্ট করে আমাকে সেই অনুযায়ী চালাতে হবে। হ্যাঁ, মানে তার অনুযায়ী আমায় চালাতে তুমি হবে। নেচারের সাথে বন্ধুত্ব করো, নেচার তোমায় পার করে দেবে। কারেক্ট, সেটাই। কিন্তু তুমি নেচারের সাথে লড়তে যাও, 100,000 কোটি বারের 100,000 কোটি বার হারবে, একবারও জিততে পারবে না, সম্ভব না। তার রেজাল্ট ফেটালো হতে পারে, মর্মান্তিক। তার রেজাল্ট ফেটাল হবে, হতে পারে, মানে হওয়াটা উচিত। সেটাই। কপাল খুব ভালো থাকলে হয়তো হবে না, বাট তা নাহলে ভাই সেখানে generally বুঝতে হবে ওটাই সেদিন নেচার বর দেওয়ার মুডে আছে, সেটাই। চল তেরে কো বক্স দিয়া, ওরকম টাইপের হবে আর কি। এবার ফিরে আসি আমাদের ড্রাইভারদের মন্দির। আমাদের ড্রাইভারদের মন্দির হচ্ছে গাড়িটা। গাড়িটাকে টপ কন্ডিশনে রাখতে হবে। গাড়িকে সার্ভিস সেন্টারে নিয়ে গেলে হবে না, গাড়িকে হসপিটালে নিয়ে যেতে হবে। ওকে। মানে মানে হচ্ছে, হ্যাঁ মানে ওই এবার আমার পাগলের প্রলাপগুলো চলে আসে। গাড়িকে ফ্যামিলি মেম্বার ধরতে হবে। গাড়ি সার্ভিস সেন্টারে গেল, সার্ভিস হয়ে এলো, এটা ভাবলে হবে না, মনে করতে হবে আমার একজন ফ্যামিলি মেম্বার হসপিটালে গেছে। তখন যতটা আমার মানসিক টেনশন, কনসার্ন, ভালোবাসা, যতগুলো জিনিস হয়
সেই সবকটা জিনিস এক্ষেত্রেও থাকতে হবে। অধমের গাড়ি সার্ভিস হয় শুধু সোমবার আর মঙ্গলবার, অফিস ছুটি নিয়ে। তার কারণ হচ্ছে সোমবার আর মঙ্গলবার যে কোনো সার্ভিস সেন্টারে লোড সব থেকে রাশটা কম কম। থাকে। ঠিক। তাই যারা গাড়ি দেখেন তাদেরও তো টার্গেট আছে, তারাও তো ওই ওই করে খাচ্ছেন আর কি। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে তারা অনেক মন দিয়ে দেখতে পারেন। সময় পাই যেহেতু বেশি। হ্যাঁ, আর মানে এই এবং ক্ষেত্রে- সেই লোকগুলোকে গাড়ির মেকানিক ভেবে লাভ নেই, সেই লোকগুলোকে ভাবতে হবে আমার ফ্যামিলি মেম্বারের ডাক্তার। সেই সম্মানটা তারা যেদিন পাবে, তুমি তোমার গাড়িকে যতটা ভালোবাসছো তারাও ততটাই ভালোবাসবে। আমি জেনে বলছি। আরেকটাও টিপিক্যাল মেন্টালিটি দেখেছি অনেক গাড়ির ওনারেরই, অনেক সময়তে দেখে থাকবো, মানে দেখেছি আর কি। সেটা হচ্ছে যতক্ষণ না ভেঙে পড়ছে পাল্টানোর দরকার নেই, চলছে তো চলুক। একটা কিছু ভেঙে গেছে সেটা সেলোটেপ দিয়ে লাগিয়ে কোনো মতে চালানো হচ্ছে, বা কোনো একটা জায়গাতে হয়তো একটুখানি ঘষা লেগেছে, সে জায়গাটাকে রং করানোর দরকার নেই, যতক্ষণ না মরচে লেগে একদম ক্র্যাক হতে আরম্ভ করছে ততক্ষণ চলছে তো। বাট এই ডিসিশনগুলো নেয়াতে আমরা গাড়িটার যে কতখানি ক্ষতি করি অনেক সময় নিজেদের অজান্তে, এবং সেটাও আবার কখন কোন সময় যে কিভাবে ফিরে আসবে সেটাও কিন্তু আমরা অনেক সময় বুঝি না। সুতরাং এই হ্যাবিটগুলো বা মানে না করাই ভালো আর কি, এই কাজগুলো না করাই ভালো। গাড়ির প্রতি ভালোবাসাটা থাকা দরকার। এক্স্যাক্টলি, আমি ট্রান্সপোজ করে দিই মানুষের লাইফে। ধরো তুমি তোমার বডির কিছু একটা নেগলেক্ট করছো, বাকি প্রত্যেকটা লোক কি বলবে, একবার একটা ডাক্তার দেখিয়ে নাও, Correct. ফেলে রেখো না, কারেক্ট। কবে কি হয়ে যায়। গাড়ির ক্ষেত্রে ওটা প্রযোজ্য। মানে এখানে তো ওই পিরিয়ডিক যখন সার্ভিস করানোর হ্যান ত্যান এসব পয়েন্ট আসছেই না, এটা হচ্ছে কি তারপরের লেভেলেতে আর কি। হ্যাঁ, যে মানে তোমাকে ইনশিওর করতে হবে যে আমার গাড়ি সর্বক্ষণ টপ কন্ডিশনে। আরেকটা টিপিক্যাল এক্সাম্পল, মানে বিশেষ করে যে কোনো আমাদের কলকাতা মিলসের গ্রুপ ট্যুরের আগেতে দেবদার টিপিক্যাল একটা বক্তব্য, সেটা হচ্ছে কি যদি ইফ ইট ইজ একটা সত্যিকারের বড় লম্বা ড্রাইভ ট্যুর 500-600 কিলোমিটার, তার আগে অ্যাটলিস্ট একটা বেসিক সার্ভিসিং করানো দরকার। মানে এটাও একটা খুব সিম্পল ব্যাপার যে আমি যখনই বেরাবো ওরকম একটা বড় ট্রিপে, 3 সপ্তাহের কথা বলছিও না, যদি 4 দিনেরও হয়, অ্যাটলিস্ট হ্যাঁ। বেসিক চেক। তার মানে সবসময় কিন্তু সার্ভিস সেন্টারে গিয়ে চেক করানো নয়, নিজের চেক করাটাও তার মধ্যে পড়ে। আমার নিজেকে জানতে হবে বেসিক আমায় কি কি দেখতে হবে। এবং এই নিয়েও আমাদের একটা রয়েছে হাইওয়ে ড্রাইভিং এর যে ভিডিও, ওখানেতে আপনারা পেয়ে যাবেন যে আমাদের কি কি চেক লিস্ট আছে বেরানোর আগে আমায় কি কি আমি ওই জন্য আর দেখতে ওটার হবে। মধ্যে গেলাম না। হ্যাঁ, ওটা আমাদের আই কিন্তু- বাটনেতে দেয়া থাকবে, ওইটাকেও দেখে নিতে পারেন। ওখানে ক্লিয়ারলি আমরা ভালো করে পুরো বলে দিয়েছি একটা লম্বা ট্যুরে বেরোনোর আগে কি কি দেখে নেওয়া উচিত। এবং আরেকটা জিনিস, এই যে তুমি কথাটা বললে, গাড়ি যদি সম্ভব হয় একবার সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ওই কত একটা কি 37 পয়েন্ট চেক না 42 পয়েন্ট চেক এরকম কি কি একটা হয়, ওটা তো করানো উচিত। তার সাথে আরেকটা সাজেশন, এইটা যাবার আগের দিন করানো উচিত না, যাবার 1 সপ্তাহ আগে করানো উচিত। Correct. ওইটা করিয়ে তারপরে গাড়িটাকে আবার চালানো উচিত, টু মেক শিওর যে কিছু একটা ঠিক ছিল, গন্ডগোল না হয়ে গিয়ে থাকে। না ঠিকই, মানে যদি আবার কিছু বাই চান্স কোনো একটা কিছু সলভ হলো না বা এরকম কিছু, তাতে আমার কাছে ওই সময়টা রয়েছে ওটাকে ঠিক করিয়ে নেয়ার। ঠিক। কারেক্ট। এবং আরেকটা জিনিস আছে, শুধু সময়টা নয়, প্রত্যেকটা সার্ভিস বা ইয়ের পরে গাড়ির সামান্য মাইনিউট চেঞ্জ হয়, রেট অফ অ্যাক্সিলারেশনের চেঞ্জ হয়, রেট অফ ব্রেকিং এর চেঞ্জ হয়। ওই 4-5টা দিন আপনি ওই চেঞ্জটার সাথে অভ্যস্ত। নিজেকে অ্যাকাস্টামড করে দিন। অভ্যস্ত হওয়ার সময় পাবো। ঠিকই। এরপরের পয়েন্টগুলো আবার মানে সেই পুরোপুরি মাথার জিনিস চলে আসে। প্রথম জিনিস হচ্ছে, এবং এটা সব কিছুর ক্ষেত্রেই ট্রু, কখনোই ভাবা উচিত নয় যে আমি বিশাল বড় ড্রাইভার হয়ে গেছি, আই অ্যাম দ্য কিং অফ দ্য রোড। লাইক ইন এভরিথিং এলস, সব কিছুতেই। আজকের দিনে সচিন তেন্ডুলকারও বলেন যে আই এম আ স্টুডেন্ট অফ ক্রিকেট। আজকের দিনে স্টিফেন হকিন্সও বলেন আই এম আ স্টুডেন্ট অফ সায়েন্স অর ফিজিক্স। প্রত্যেকটা মানুষই তাই বলেন, এবং তারা বলেন মানে বলার জন্য নয়, তারা বিশ্বাস করেন তাই। সেই উই হ্যাভ টু বি স্টুডেন্ট অফ ড্রাইভিং। সব শেখা হয়ে যায়নি। এক্স্যাক্টলি। যখনই ভেবেছি যে এর থেকে বেশি আর কি হবে, সামনে একটা গাড়িকে একটা ট্রাক ধাক্কা মারলো, সে 4বার গড়িয়ে ডিভাইডারের খাদে পড়ে গেল।
তার থেকে বেশি কি হবে? তার থেকে বেশি তার পরের ট্রিপে হঠাৎ করে গিয়ে দেখলাম কুয়াশার মধ্যে সামনে একটা ট্রাককে গাড়িটা ধাক্কা মেরেছে, পেছনে আরেকটা ট্রাক মেরে দিয়েছে, গাড়িটা 1 ফুট হয়ে গেছে। 1 ফুট, একদম হারমোনিয়ামের বেলো। তখন ভাবলাম এর থেকে বেশি কি হবে। আবার একজন ক্রিকেটারের একটা ইনসিডেন্ট পড়লাম, যেখানে গাড়ি যাচ্ছিল, গাড়ি গিয়ে হঠাৎ করে গাড়ি যেতে যেতে এমন জায়গায় পুষ্ট হয়েছে, একটা ধাক্কা মেরে গাড়ি পুরো জ্বলে গেছে আগুনে, তিনি জাস্ট লাকে বেঁচে গেছেন। আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার। তো মানে প্রত্যেকবারই ভাবি যে এর থেকে বেশি আর কি হবে, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার সারপ্রাইজ অ্যাট দি কর্নার। তো এবার এইটা তো একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে, আবার ফার্স্ট পয়েন্টে ফিরে এসে ডিস্ট্রাকশন কমাতে হবে। রাদার ডিস্ট্রাকশন কমে না, পৃথিবীর মতো চলবে। আপনি গাড়ি চালাবেন, তাতে দুনিয়ার কারুর কিচ্ছু যায় আসে, ঠিক, কেউ বদার্ড নয়। কিন্তু আমার ডিস্ট্র্যাক্টেড হওয়াকে কন্ট্রোল করতে হবে। লোকে ডিস্ট্র্যাক্ট করবেই, এবং এটা কেউ এক্সপেক্ট করতে পারে না যে একটা লোক, সে তার নর্মাল জীবনে একভাবে চলে, সে হঠাৎ জাস্ট আমার গাড়িতে বসেছে বলে সে একদম আমার স্লেভ হয়ে গিয়ে আমি যা বলবো তাই আমার মতো করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার মতো করে চলবে। এটা হয় না, পসিবল নয়। কিন্তু আমাকে তাইতে চমকানো কমতে হবে। আমি যদি তাতে রিয়্যাক্ট করি, তাতে সমস্যা। এবার খুব ছোট ছোট জিনিস, যেমন আমি ম্যাপ দেখব, আমি গাড়িতে উঠে, হাইওয়েতে উঠে ম্যাপটা সেট করতে আরম্ভ করবো না। ম্যাপটা আগে ওঠার আগে, যেখানে রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছি, খেয়ে ওঠার সময় ম্যাপটা সেট করে নেবো। নেটওয়ার্ক নেই, হতেই পারে, আমি খাওয়ার মাঝখান থেকে ম্যাপটা সেট করতে আরম্ভ করব, যাতে যে হলেও আমি যতক্ষণে বেরোবো ততক্ষণে আমার ম্যাপটা রেডি হয়ে যাবে। বা করব না, জেনে নেবো যে জানি এখানে লোদাশুলির জায়গায় 5 কিলোমিটার নেটওয়ার্ক নেই, জানি আমরা। খেতে গেলে ম্যাপ সেট করব না, ওই রাস্তাটা চিনি, 5 কিলোমিটার পেরিয়ে নেটওয়ার্ক এলো, 4G বা 5G দেখতে পাচ্ছি, তখন সাইড করে একবার ম্যাপটা সেট করে দেবো। নর্মালি প্লে লিস্ট করে রাখবো, যাতে আমাকে ইন্ডিভিজুয়ালি একটা করে গান প্রত্যেক 3.5 মিনিট 4.5 মিনিট অন্তর চেঞ্জ রাখবো। আমি একটা প্লে লিস্ট চালালাম, আর গুড 1-1.5 ঘন্টা গান চললো। এবং লাস্টলি হচ্ছে, আমার আশেপাশে কি ঘটছে ওভারঅল তার একটা সামূহিক ধারণা। আবার ঘুরে ফিরে জিনিসটা চলে আসে, গোটাটাই হচ্ছে মস্তিষ্ক এবং হার্ট। আর মানে এর মধ্যে দেয়ার ইজ নো রকেট সায়েন্স ইন দিস। এটা হচ্ছে নিজের আত্মাকে চেনা এবং নিজের আত্মার সাথে একাত্ম হওয়া। মানে ইটস মেডিটেশন, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। ইটস মেডিটেশন। সেটাই, মানে পয়েন্টগুলো তুমি যখন বললে তখন যেটা বুঝলাম, মানে আগেন, মানে এটা শুরুতেও আমরা বলেছিলাম, স্কিল জিনিসটা কিন্তু শুরুতেই জানা হয়ে যায়। স্কিল মাস্টার করতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু জানা হয়ে যায়। ফুটবলেতে কিরম ভাবে শট নিতে হবে বা ক্রিকেটেতে কিরম ভাবে বল করতে হবে, তার ফান্ডামেন্টাল স্কিলটা কিন্তু একই রয়ে যায়। বাদ বাকিটা মেন্টালিটি এবং কনস্ট্যান্ট অধ্যবসায়, এই দুখানা জিনিসই চেঞ্জ করতে পারে একটা ভালো ড্রাইভারকে একটা খুব ভালো ড্রাইভারের পর্যায়ে। তো তাহলে আজকের আড্ডাতে তুলে ধরা হলো সেই পয়েন্টগুলো, যেগুলো খুব সহজ করা বলবো না, কারণ মনকে এবং হৃদয়কে ট্রেন করাটা খুব ইজি নয়, কিন্তু হ্যাঁ, সময় লাগবে। কিন্তু এই জিনিসগুলোকে আয়ত্তে আনতে পারলে তাহলেই মোস্ট প্রবাবলি ওই খুব ভালো ড্রাইভারের তকমাটা আমরা পাবো। ধন্যবাদ দেবপম দাকে পয়েন্টগুলো শেয়ার করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের। যদি মনে হয় আমরা কোনো কিছু মিস করে গেছি, সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এরকম আরো ভিডিও যাতে দেখতে পান সেই কারণেতে। ধন্যবাদ সবাইকে আপনাদের সময়ের জন্য। আবার দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।